দ্বাদশ শ্রেণীর রসায়নের দ্রবণ অধ্যায়ের এটি আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা দ্রবণ এবং তার বিভিন্ন রকম শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা দ্রবণের কিছু মাত্রা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, মোল ভগ্নাংশ, ppm একক প্রভৃতি সম্পর্কে আলোচনা করব। দ্রবণের মাত্রা বা শক্তি কী? দ্রবণের মাত্রা বা শক্তি বলতে দ্রবণের গাঢ়ত্বকে বোঝায়, অর্থাৎ দ্রবণে বা দ্রাবকের মধ্যে কত পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে সেই পরিমাণটাকেই আমরা মাত্রা বা শক্তির সাহায্যে প্রকাশ করে থাকি। বিভিন্ন একক দ্বারা দ্রবণের এই গাঢ়ত্বকে প্রকাশ করা হয়ে থাকে। সেরকমই প্রথম যে পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো শতকরা মাত্রা। শতকরা মাত্রা কি? কোনো দ্রবণে 100 ভাগে যত ভাগ দ্রাবক দ্রবীভূত থাকে সেই সংখ্যাটি হলো ওই দ্রবণের শতকরা মাত্রা। দ্রবণের এই শতকরা মাত্রাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যেমন ভর বা ওজনের সাপেক্ষে, আয়তনের সাপেক্ষে বা আয়তন ও ভরের সাপেক্ষে। তো প্রথমেই দেখে নেওয়া যাক ভর বা ওজনের সাপেক্ষে শতকরা মাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করব। একটি উদাহরণ দিয়ে আমরা শতকরা মাত্রা নির্ণয় করার চেষ্টা করব। যদি W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের মোট ভর কত হবে? দ্রাব এবং দ্রাবকের মোট ভরের সমষ্টি, অর্থাৎ W1 প্লাস W2। এই কথাটির অর্থ হলো ওই দ্রবণের মোট ভরের মধ্যে কিছু পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি W1 প্লাস W2 গ্রাম দ্রবণে দ্রাবক দ্রবীভূত আছে W2। তাহলে ওই দ্রবণের 100 গ্রামের মধ্যে কতটুকু দ্রাবক দ্রবীভূত আছে? এটাকে আমরা হিসাব করলে পাবো W2 ডিভাইডেড বাই W1 প্লাস W2 ইন্টু 100। তাহলে এই যে রাশিটি আমরা পেলাম W2 ডিভাইডেড বাই W1 প্লাস W2 ইন্টু 100, এটি হলো ওই দ্রবণের ভরের সাপেক্ষে শতকরা মাত্রা, অর্থাৎ 100-র মধ্যে কতটুকু ভর আছে সেটাই আমরা নির্ণয় করলাম। সুতরাং শতকরা মাত্রা ভরের সাপেক্ষে কীরকম হবে? দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইন্টু 100। এটা তো গেল ভরের সাপেক্ষে বা ওজনের সাপেক্ষে। যদি আমরা আয়তনের সাপেক্ষে হিসাব করি, তাহলে এক্ষেত্রে আমরা আয়তন দিয়েই সমীকরণটাকে বোঝার চেষ্টা করব। কোনো দ্রবণে 100 ভাগ আয়তনের মধ্যে যত আয়তন ওই দ্রাব্য পদার্থটি দ্রবীভূত থাকবে সেটিই হলো তার আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রা। তাহলে ঠিক আগের মতোই আমরা শতকরা মাত্রাকে আয়তনের সাপেক্ষে পাবো দ্রাবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100। যদি আমরা ভর ও আয়তনের সাপেক্ষে এই শতকরা মাত্রাকে নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে নির্দিষ্ট আমরা এক্ষেত্রে ধরি ভি আয়তন দ্রবণের মধ্যে W গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে এই দ্রবণের ক্ষেত্রে ভর ও আয়তনের সাপেক্ষে শতকরা মাত্রা কত হবে? দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এটি হলো ভর ও আয়তনের সাপেক্ষে দ্রবণের শতকরা মাত্রা। যদি এরকম বলা যায় যে ভর আয়তনের সাপেক্ষে 25% HCl দ্রবণ, তাহলে এই কথাটার মানে কি? ভর আয়তনের সাপেক্ষে 25% HCl দ্রবণ বলতে বোঝায় যে 100 ml দ্রবণের মধ্যে 25 গ্রাম HCl দ্রবীভূত আছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট আয়তন, যেখানে 100 ml এর মধ্যে নির্দিষ্ট পদার্থের পরিমাণ গ্রামে প্রকাশ করা হচ্ছে, যেটা এখানে 25 গ্রাম, সেটা দ্রবীভূত আছে। সুতরাং দ্রবণটি শতকরা মাত্রা 25%।
দ্বিতীয় হলো নর্মালিটি। নর্মালিটি কি? 1 লিটার কোনো আয়তনের দ্রবণে মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটিকে ওই দ্রবণের নর্মালিটি বলা হয়ে থাকে। আমরা যদি এটাকে সমীকরণ আকারে লিখতে চাই নর্মালিটি, এই নর্মালিটিকে ক্যাপিটাল এন এর সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ নর্মালিটি সমান সমান দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইড বাই দ্রবণের আয়তন। অবশ্যই আয়তনটিকে লিটার এককে প্রকাশ করতে হবে। সুতরাং এই সমীকরণটি থেকে আমরা নর্মালিটির একক নির্ণয় করতে পারি। তো একক হিসেবে বলা যাবে যে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। নর্মালিটির একক হলো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। যেহেতু দ্রাবের পরিমাণকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক দ্বারা প্রকাশ করেছি এবং দ্রবণের আয়তনকে লিটার দ্বারা প্রকাশ করেছি। যদি ভি লিটার আয়তনের কোনো দ্রবণে ডাব্লু গ্রাম দ্রবীভূত থাকে এবং ওই দ্রাবের তুল্যাঙ্ক ভার যদি ই হয়, তাহলে আমরা বলতে পারি ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে ডাব্লু বাই ই গ্রাম তুল্যাঙ্ক। অতএব 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে ডাব্লু বাই ই ইন্টু ভি গ্রাম তুল্যাঙ্ক। সুতরাং দ্রবণটির নর্মালিটি সমান সমান ডাব্লু বাই ইভি। আর এই নর্মালিটিকে অবশ্যই ক্যাপিটাল এন এর সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে, তাই ব্র্যাকেটে ক্যাপিটাল এন লিখতে হবে। এখন আমরা যদি এই নর্মালিটির সমীকরণে ডাব্লু বাই ই অর্থাৎ তুল্যাঙ্ক ভার ডাব্লু বাই ই সমান সমান যদি আমরা 1 বসাই এবং ভি সমান সমান যদি আমরা 1 বসাই, তাহলে নর্মালিটি সমান সমান 1 পাবো। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা নর্মাল দ্রবণের সংজ্ঞা দেব। তাহলে নর্মাল দ্রবণ কি? যে ভি ইকুয়াল টু 1 অর্থাৎ 1 লিটার দ্রবণ এবং ডাব্লু বাই ইকুয়াল টু 1 অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক। সুতরাং 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা নর্মাল দ্রবণ বলবো। নর্মাল দ্রবণের মাত্রিক সংকেত আগেই বলা হয়েছে এন হবে। যদি আমরা একটি উদাহরণ দিই, যেমন HCl এর গ্রাম তুল্যাঙ্ক হচ্ছে 36.5। সুতরাং 1 লিটার দ্রবণে যদি 36.5 গ্রাম HCl দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণের নর্মালিটি হবে 1 নর্মাল। একই রকমভাবে যদি 1 লিটার দ্রবণে 2 ইন্টু 36.5 গ্রাম HCl দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণটির নর্মালিটি হবে 2 নর্মাল। তাহলে আমরা নর্মালিটিকে কি করে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলে নর্মালিটিকে কি করে আমরা সলভ করব, সেরকম একটি উদাহরণ দেখে নেওয়া যাক। প্রশ্নটি হলো 8 গ্রাম NaOH জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 100 সিসি করা হলো। দ্রবণটির নর্মালিটি হিসাব করি। প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি দ্রবণটার আয়তন হচ্ছে 100 সিসি এবং তার মধ্যে 8 গ্রাম NaOH দ্রবীভূত করা আছে। কিন্তু নর্মালিটি বের করতে গেলে আমাদেরকে লিটার 1 লিটারে হিসাব করতে হবে, অর্থাৎ 1 লিটার মানে 1000 সিসি। যেহেতু 100 সিসি দ্রবণে NaOH আছে 8 গ্রাম, তাই 1000 সিসি দ্রবণে NaOH কতটুকু থাকবে আমরা হিসাব করলে পাবো, এটি হবে 80 গ্রাম। এবার আমাদেরকে NaOH এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করে নিতে হবে। তো তুল্যাঙ্ক ভারের সূত্র অনুযায়ী আমরা জানি যে NaOH যেহেতু ক্ষার, তাই ক্ষার দ্রবণের তুল্যাঙ্ক ভার সমান সমান আণবিক ওজন ডিভাইডেড বাই অম্লগ্রাহিতা। এবার NaOH এর আণবিক ওজন বের করতে হবে, সেটি আমরা হিসাব করে লিখব 40 হবে এবং NaOH এর অম্লগ্রাহিতা 1, অর্থাৎ NaOH এর তুল্যাঙ্ক ভার হবে 40। সুতরাং আমরা বলতে পারি যে 1000 সিসি দ্রবণে যদি 40 গ্রাম NaOH থাকে, তবে এই দ্রবণটির নর্মালিটি হবে 1 নর্মাল। এবার যেহেতু আমাদের আগেই আমরা ক্যালকুলেশন করে নিয়েছি যে উক্ত প্রশ্নে 1000 সিসি দ্রবণে NaOH আসে 80 গ্রাম, সুতরাং 80 গ্রাম মানে কত নর্মালিটি হবে? 2 নর্মাল হবে।
অতএব দ্রবণটির নর্মালিটি হলো 2। আরেকটি উদাহরণ দিয়ে দেখি। প্রশ্নটি হলো HNO3 জলীয় দ্রবণে 47.5% HNO3 আছে, তবে দ্রবণটির নর্মালিটি কত হবে? প্রথমেই আমরা HNO3 তুল্যাঙ্ক ভর নির্ণয় করব, যেটি কিনা 63। কী করে পেলাম? যেহেতু এটি একটি অ্যাসিড HNO3, তাই তার তুল্যাঙ্ক ভর সমান সমান আণবিক ওজন ডিভাইডেড বাই ক্ষারগ্রাহিতা। এবার HNO3-র আণবিক ওজন 63 আর ক্ষারগ্রাহিতা 1, তাহলে ওভারঅল HNO3-র তুল্যাঙ্ক ভর হলো 63। প্রশ্নে বলা হয়েছে যে HNO3-র পরিমাণ হচ্ছে 47.5%। এই কথাটির অর্থ হলো 100 সিসি দ্রবণে HNO3-র পরিমাণ হবে 47.5 গ্রাম। সুতরাং 47.5 গ্রাম HNO3 এটি কিনা সমতুল্য হবে 47.5 ডিভাইডেড বাই 63 ইজ ইকুয়াল টু 0.754 গ্রাম তুল্যাঙ্ক HNO3। অর্থাৎ আমরা নির্দিষ্ট পরিমাণ HNO3-কে গ্রাম তুল্যাঙ্কে কনভার্ট করে নিলাম। এবার নর্মালিটির সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে নর্মালিটি সমান সমান দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, অবশ্যই এটি লিটারে হবে। এবার আমরা উপরে থেকে যে মানগুলো পেয়েছি সেগুলো এই সমীকরণে বসিয়ে দেব। দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকেও বসিয়ে দেব এবং দ্রবণের আয়তনকেও বসিয়ে দেব। যেহেতু আমরা দ্রবণের আয়তন 100 সেন্টিমিটার কিউব অর্থাৎ 100 সিসি রয়েছে কিউবিক সেন্টিমিটার, তাহলে এই 100 কিউবিক সেন্টিমিটারকে আমরা যদি লিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই মানটাই আমাদের কিন্তু বসাতে হবে, অর্থাৎ লিটার এককে আমাদের দ্রবণের আয়তনের মান বসাতে হবে। তো এই মানগুলো বসালে আমরা যে নর্মালিটিটা পাবো সেটা হলো 7.54 নর্মাল, অর্থাৎ দ্রবণটির নর্মালিটি হলো 7.54। এবার আসা যাক আমাদের 3 নম্বর পয়েন্টে। পয়েন্টটি হলো মোলারিটি। মোলারিটি এই নামটির মধ্যে মোল শব্দটি রয়েছে, অর্থাৎ এখানে পদার্থের পরিমাণকে মোল এককে প্রকাশ করতে হবে। 1 লিটার আয়তনে কোনো দ্রবণে দ্রাবের যত গ্রাম অণু বা মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। সুতরাং দ্রবণের মোলারিটি সমান সমান দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। এই মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলে আমরা যে সমীকরণটা পাবো যে দ্রবণের মোলারিটি ক্যাপিটাল এম সমান সমান দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। সুতরাং মোলারিটির একক কি হবে? মোলারিটির একক হবে মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। এবার যেহেতু মোল সংখ্যা সমান সমান দ্রাবের গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তার আণবিক গুরুত্ব, যদি গ্রামের প্রকাশিত ভরকে ডাব্লিউ এবং আণবিক গুরুত্বকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মোলারিটি সমান সমান এন বাই ভি। এখানে ছোট হাতের এন ব্যবহার করা হচ্ছে, স্মল এন, যেটা ইন্ডিকেট করছে মোল সংখ্যা, আর ক্যাপিটাল ভি হচ্ছে দ্রবণের আয়তন। এবার এনের জায়গায় আমরা বসাবো ডাব্লিউ বাই এম। সুতরাং সমীকরণটি দাঁড়ালো দ্রবণের মোলারিটি সমান সমান ডাব্লিউ বাই এম ভি। এখন আমরা যদি মোলারিটি সমীকরণে n ইকুয়াল টু 1 অর্থাৎ দ্রবণটি যদি 1 মোল হয়, 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে দ্রবণের মধ্যে, এবং দ্রবণের আয়তন যদি 1 লিটার হয়, তবে মোলারিটি সমান সমান 1 হবে। সুতরাং বলা যেতে পারে যে 1 লিটার দ্রবণে 1 গ্রাম অণু বা 1 মোল কোনো দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। আগেই বলেছি মোলার দ্রবণের মাত্রিক সংকেত এম হবে। আমরা এই মোলারিটি এবং নর্মালিটির মধ্যে একটা মিল পেয়েছি। দুটোই হচ্ছে 1 লিটার দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য।
তাহলে কোনো দ্রবণের নর্মালিটি ও মোলারিটি কি এক হতে পারে? হ্যাঁ, এক হবে যদি ওই দ্রবণে দ্রবীভূত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক এবং আণবিক ওজন যদি এক হয়। যেমন HCl, HNO3, NaOH, KOH এই সমস্ত পদার্থের ক্ষেত্রে তাদের গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে আণবিক ওজন এক হওয়ায় এই দ্রবণগুলোর নর্মালিটি ও মোলারিটি একই হবে। এবার আসা যাক আমাদের চতুর্থ পয়েন্টে, মোলালিটি। স্মল এম এর সাহায্যে মোলালিটিকে প্রকাশ করা হবে। আগেরটা ছিল আমাদের মোলারিটি, এটা হবে মোলালিটি। পার্থক্য হচ্ছে আগেরটা আমরা দ্রবণের পরিমাণকে আয়তনের সাপেক্ষে নির্ণয় করেছিলাম, অর্থাৎ 1 লিটারের সাপেক্ষে আমরা ক্যালকুলেট করেছিলাম। এবার আমরা দ্রবণের পরিমাণকে গ্রাম এককে প্রকাশ করব, অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। সুতরাং মোলালিটি M সমান সমান দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। এবার যেহেতু 1000 গ্রাম মানে 1 কেজি, সুতরাং আমরা দ্রাবকের ভরকে কেজিতে হিসাব করব, তাই দ্রবণের মোলালিটির একক হবে মোল পার কেজি বা মোল কেজি ইনভার্স। আমরা একটি হিসাব করে দেখি যে দ্রবণের মোলালিটির সমীকরণটি কি হতে পারে। মনে করি একটি দ্রবণে W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে এবং দ্রবণটির আণবিক গুরুত্ব হলো M। অতএব দ্রবণের মোল সংখ্যা সমান সমান W2 বাই M হবে। এবার এখান থেকে বলা যাবে যে W1 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে W2 বাই M মোলে, অতএব 1 গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে W1 ডিভাইডেড বাই M ইন্টু W1 মোল। মোলালিটি নির্ণয় করতে গেলে আমাদেরকে 1000 গ্রাম দ্রাবকে নির্ণয় করতে হবে, অতএব 1000 গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু W1 মোল। তাহলে এটাই হলো আমাদের মোলালিটি, অর্থাৎ দ্রবণের মোলালিটি সমান সমান W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু W1। যদি মোল সংখ্যা n ইকুয়াল টু 1 এবং ভর W ইকুয়াল টু 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম হয়, তবে দ্রবণের মোলালিটি হবে 1, অর্থাৎ দ্রবণটি হবে 1 মোলার। অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের 1 গ্রাম অণু বা 1 মোল কোনো দ্রাব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলাল দ্রবণ বলা হয়ে থাকে। মোলাল দ্রবণের মাত্রিক সংকেত হবে m। এই মোলালিটি শব্দটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাই দ্রবণের কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো আলোচনা করার সময় আমরা অবশ্যই মোলালিটিকে ব্যবহার করব। নর্মালিটি ও মোলারিটি উভয় উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এবার একটি উদাহরণের সাহায্যে আমরা কোনো দ্রবণের মোলালিটি ক্যালকুলেশন করব। যদি প্রশ্নটি এরকম হয়, 250 গ্রাম জলে 5 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তবে দ্রবণের মোলালিটি কত? অর্থাৎ প্রশ্নানুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে W1 সমান সমান 250 গ্রাম, W2 সমান 5 গ্রাম এবং দ্রাবের আণবিক গুরুত্ব বা আণবিক ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। আণবিক ওজন নির্ণয় করলে আমরা দেখব NaOH এর আণবিক ওজন হচ্ছে 40। এই মানগুলি যদি আমরা দ্রবণের মোলালিটি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা যে মানটি পাবো সেটি হলো 0.5 মোলাল, অর্থাৎ দ্রবণের মোলালিটি হলো 0.5 মোলাল। আমাদের পঞ্চম পয়েন্টটি হলো মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন। কোনো দ্রবণে উপস্থিত
একটি নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা এবং সমস্ত উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতই হল ওই নির্দিষ্ট উপাদানের মোল ভগ্নাংশ। অর্থাৎ সমগ্র দ্রবণের মোল পরিমাণের মধ্যে কোনো একটি নির্দিষ্ট উপাদানের মোল পরিমাণ কত ভগ্নাংশে আছে সেটিই হলো মোল ভগ্নাংশ। যদি কোনো দ্রবণে N1 মোল দ্রাবকে N2 মোল দ্রাব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণের ক্ষেত্রে মোট মোল পরিমাণ কত হবে? N1 প্লাস N2। অতএব দ্রাবকের মোল ভগ্নাংশ x1 সমান সমান N1 বাই N1 প্লাস N2 এবং দ্রাবের মোল ভগ্নাংশ x2 সমান N2 বাই N1 প্লাস N2। যেহেতু মোল ভগ্নাংশ দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এটি একটি এককহীন রাশি এবং মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ। আমাদেরকে মনে রাখতে হবে দ্রবণের বিভিন্ন উপাদানগুলির মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় এক হবে। যেমন আমরা যদি দ্রাব এবং দ্রাবকের মোল ভগ্নাংশকে যোগ করি তাহলে আমরা 1 পাবো। কীভাবে পাবো? যে x1 প্লাস x2 ইকুয়াল টু N1 বাই N1 প্লাস N2 প্লাস N2 বাই N1 প্লাস N2, এই দুটোকে যোগ করলে আমরা 1 পাচ্ছি। একটি উদাহরণ দিয়ে আমরা মোলালিটি ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক নিরূপণ করব। যদি প্রশ্নটি এরকম হয় যে বেঞ্জিনের একটি দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ 0.01, তবে দ্রবণটির মোলালিটি কত? এখন দ্রাবের মোল ভগ্নাংশ সমান সমান N2 বাই N1 প্লাস N2, যার মান কিনা বলা আছে প্রশ্নে 0.01। এই মানটি যদি আমরা বসিয়ে দিয়ে আমরা পাবো N1 সমান সমান 9N2। অর্থাৎ বেঞ্জিনের পরিমাণ N1 মোল সমান সমান 9 ইন্টু N2 মোল। এবার এই মোল পরিমাণটিকে আমাদেরকে গ্রামে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? তো বেঞ্জিনের আণবিক ভর হচ্ছে 78। কিভাবে হলো আমরা দেখে নিই। বেঞ্জিনের আণবিক ভর 78। তো যেহেতু বেঞ্জিনের আণবিক ভর 78, তাই 1 মোল বেঞ্জিন মানে হচ্ছে 78 গ্রাম বেঞ্জিন। অতএব আমরা যে বেঞ্জিনের মোল পরিমাণ পেয়েছি 9N2 মোল, সেটাকে গ্রামে কনভার্ট করলে হবে 9 ইন্টু 78 N2 গ্রাম। এবার আমরা দ্রবণের মোলালিটির সমীকরণটা নিয়ে নিই। দ্রবণের মোলালিটি সমীকরণ হলো মোলালিটি সমান সমান দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। অবশ্যই কেজি এককে হবে দ্রাবকের ভরটি। এবার এই দ্রাবকের ভরকে যদি আমরা কেজি থেকে গ্রামে কনভার্ট করি, তাহলে দ্রাবকের ভর যা আছে তাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ ওভারঅল ইকুয়েশনে 1000টা উপরে গুণ হবে। এই সমস্ত মান যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যা সমান সমান N2, দ্রাবকের ভর সমান সমান 9 ইন্টু 78 ইন্টু N2, তাহলে আমরা যে মানটি পাব সেটি হলো 1.424 মোলাল। অর্থাৎ দ্রবণের মোলালিটি হলো 1.424 মোল কেজি ইনভার্স। এবার আমাদের সর্বশেষ গারত্র প্রকাশ করার মাত্রা হলো ppm একক। ppm পার্টস পার মিলিয়ন ইউনিট। মিলিয়ন কথার অর্থ হলো 10 লক্ষ। যদি কোনো দ্রবণে দ্রাবের পরিমাণ খুব সামান্য হয়, তবেই আমরা এই ppm এককটি ব্যবহার করব। প্রতি 10 লক্ষ ভাগ ওজনের দ্রবণে যত ভাগ, সেটি ওজন হিসাবে হতে পারে বা আয়তন হিসাবে হতে পারে, কোনো দ্রাবর যত ভাগ ওজন দ্রবীভূত থাকে
সেই সংখ্যাকে ওই দ্রাবের ppm বলে। অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগ ওজনের দ্রবণে যত ভাগে কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রাবের ppm বলে। সুতরাং ppm সমান সমান দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবকের ওজন ইন্টু 10⁶ অর্থাৎ 1 মিলিয়ন। যদি আমরা এটাকে দ্রাবের পরিমাণকে গ্রাম এবং দ্রাবকের আয়তন দ্বারা প্রকাশ করি, দ্রাবককে আয়তন হিসেবে প্রকাশ করি মিলিলিটার এককে, তাহলে ppm সমান সমান দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবকের আয়তন ইন্টু 10⁶। সুতরাং আমরা ppm এককে দুভাগে প্রকাশ করতে পারি, একটি হলো ওজনের সাপেক্ষে, আরেকটি হলো আয়তনের সাপেক্ষে। যদি আমরা ওজনের সাপেক্ষে প্রকাশ করি তাহলে ppm এর যে ব্যবহারিক এককটি ব্যবহার করা হয় সেটি হলো মাইক্রোগ্রাম পার গ্রাম, এবং যদি আমরা আয়তনের সাপেক্ষে প্রকাশ করি তবে সেটি হবে মাইক্রোগ্রাম পার ml। যেহেতু দ্রাবের পরিমাণ খুব সামান্য হলেই ppm একক ব্যবহার করা হয়, তাই আমরা মাইক্রোগ্রাম এককটা ব্যবহার করব। এবার একটি উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ppm নির্ণয় করতে পারি কোনো দ্রবণের। যদি প্রশ্নটি এরকম হয়, একটি 500 গ্রাম টুথপেস্টের নমুনায় 0.2 গ্রাম ফ্লুরাইড আছে, তবে নমুনাটিতে ফ্লুরাইডের গাঢ়ত্ব ppm এককে কী হবে? সুতরাং 500 গ্রাম টুথপেস্টের মধ্যে ফ্লুরাইড আছে 0.2 গ্রাম, তাহলে 1 মিলিয়ন অর্থাৎ 10⁶ কতটুকু আছে এটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ 10⁶ গ্রাম টুথপেস্টের নমুনায় ফ্লুরাইড আছে 0.2 ডিভাইডেড বাই 500 ইন্টু 10⁶। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 গ্রাম। অর্থাৎ নমুনাটিতে ফ্লুরাইডের গাঢ়ত্ব হলো 400 ppm। সুতরাং আমরা এই পাঠে দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কে আলোচনা করলাম, গাঢ়ত্বগুলোকে কী করে প্রকাশ করা হবে সেই সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো থেকে থাকে তবে অবশ্যই লাইক করবে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।